হ্যালো প্রিয় বন্ধুগণ, সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সাইলা সালদার, বরাবরের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত মেশিন লার্নিংয়ের এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। কারণটা হচ্ছে আমি বারে বারে আপনাদেরকে বলতেছি যে আমরা মেশিন লার্নিং করব, আমরা ডিপ লার্নিং করব, এমএলওপস করব, কিন্তু এর এনভায়রনমেন্টটা কেমন হবে, একটা জায়গায় কাজ করব সেটা সম্পর্কে যদি একটু ভালোভাবে না জানি বা না চিনি, তাহলে আমি কিভাবে কি করব, তাই না? আমি তো অনেক জায়গায় আটকাই যাব। সেজন্য আমি মেশিন লার্নিংয়ের একটা আলাদা লেসন করেছি, সেটা হচ্ছে গিয়া মেশিন লার্নিং এনভায়রনমেন্ট। তো প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই কি কি লাগবে। একটা মেশিন লার্নিং প্রজেক্ট রান করতে গেলে আমাকে কিন্তু এর টুলসগুলো ব্যবহার করতে হবে, ফ্রেমওয়ার্কসগুলো সম্পর্কে জানতে হবে, এর লাইব্রেরিজগুলো কী কী আছে এগুলো জানতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আমার সেট আপ, আমার জিপিইউ কত লাগবে বা আমার পুরো হার্ডওয়্যার কি ঠিক আছে কি না, এগুলো সম্পর্কে আমাদের ভালো করে বুঝতে হবে। তারপরে ডেভেলপমেন্ট, আমরা ডেপ্লয়মেন্ট করব, ডেপ্লয়মেন্টের জন্য আমাদের কী কী টুলস লাগবে, এগুলোই হচ্ছে আমার মেশিন লার্নিং এনভায়রনমেন্টের কে অফ কম্পোনেন্টস। তো আমি টুলস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের করিয়েছি। এখন এর মধ্যে দেখেন, আমি যদি মেশিন লার্নিং করতে চাই, আমি পাইথন দিয়ে আমি মেশিন লার্নিং করতে পারি। এছাড়াও আপনার পান্ডা, নামপা ইত্যাদি তো আছেই। এখন এর মধ্যে আরও দুইটা জিনিস আমি অ্যাড করেছি, দেখেন তিনটা। এখানে সাইকিট লার্ন, এই বিষয়টা কিছুদিন পরে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। কারণটা হচ্ছে গিয়ে আমার মেশিন লার্নিংয়ের প্রতিটা জায়গায় সাইকিট লার্ন থেকে অনেক কিছু আমাকে ধার করে নিয়ে এসে কাজ করতে হবে যখন আমি জুপিটার নোটবুকে কাজ করব। এর বাইরেও দেখেন এখানে পাইটর্স এবং টেনসরফ্লো দুইটা অপশান আমি এখানে লিপিবদ্ধ করেছি। এই দুইটা জিনিস কিন্তু বোঝার আছে। যদিও আমি এখন ডিপ লার্নিং করাচ্ছি না, আমি তো একটা প্লেলিস্ট বানাবো ডিপ লার্নিংয়ের উপরে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাকে এই দুইটা জিনিসকে নিয়ে কাজ করতে হবে। তো এই দুইটা জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমি কোনটাকে সিলেক্ট করব এটা সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত একটু আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখেন ফ্লোটা কি কাজে লাগে? মূলত এটা প্রোডাকশন বেসিস, আমরা ইন্ডাস্ট্রি লেভেলে প্রোডাকশন বেসিস যত ধরনের কার্যক্রম আছে সেগুলো আমরা টেনসরফ্লো দিয়ে করে থাকি। ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখে, কারণ এর মধ্যে ক্যারাস বিদ্যমান। যাই হোক, এটা এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা শুধু বোঝার চেষ্টা করেন কোনটা নিয়ে আমাদের কাজ করাটা বেটার। ওদিকে দেখেন পাইটর্স কিন্তু মূলত আপনার যে গবেষণাগারে গবেষণার জন্য পাইটর্স ইউজ করা হয়, এতটুকুই। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে টেনসরফ্লোটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ করা হয়। এরপরেও আমি পাইটর্স নিয়ে একটি প্লেলিস্ট বানাতে যাচ্ছি। টেনসরফ্লো নিয়ে প্লেলিস্ট আমি করব, কিন্তু খুবই স্বল্প পরিমাণ ভিডিও রাখবো। কিন্তু কেন, আপনি আমাকে প্রশ্নটা করতে পারেন। তো আমি এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমি গুগল ট্রেন্ডে গিয়েছিলাম। দেখেন এই জায়গাটায় আমি একটু আগে যাই, এখানে 21 সাল থেকে আছে, আমি একটু আগায়া যাই, আরও 21-এর পরিবর্তে আমি এখানে একটু আরও চলে যাই, 17 থেকে দেই। হ্যাঁ, ধরো 17 ফেব্রুয়ারি থেকে আমরা আসি। তাহলে 17 ফেব্রুয়ারি থেকে যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু টেনসরফ্লো তখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতো, এবং টেনসরফ্লোর পাওয়ারটা কি ছিল দেখেন, একদম উপরের দিকে ছিল, তাই না? আমরা এখানে লালকে টেনসরফ্লো লাল রং দ্বারা করেছি, আর হচ্ছে পাইটর্সকে একটা ব্লু কালার দিয়েছি। তো এই জায়গায় দেখেন টেনসরফ্লো কতটা উপরের দিকে ছিল আর পাইটর্সটা নিচের দিকে। কিন্তু বর্তমানে দেখেন টেনসরফ্লো কোথায় আর পাইটর্স কোথায়। সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাইটর্স নিয়ে আমরা কাজ করব। যাই হোক, এই বিষয়ে আমি বিস্তারিত বলছি না। তো এই দুইটা জিনিস আমি ইচ্ছা করে লিপিবদ্ধ করেছি জাস্ট বোঝানোর জন্য। আমরা আর নিয়ে কাজ করব না, আর মূলত গবেষণার জন্য। এছাড়াও আমরা জুলিয়া নিয়ে কাজ করতে পারি, আমরা এটা নিয়েও কাজ করব না, কারণ আমরা পাইথনের উপর নির্ভরশীল।
সুতরাং এই দুটো জিনিসকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, যদি প্রয়োজন পড়ে আমরা হেল্প নেব। এছাড়া নামপাই, পান্ডা যেগুলো আমরা করেছি, ম্যাটপ্লটলিব, সিবন, প্লটলি, এগুলো আমরা মোটামুটি কভার করেছি। জুপিটার নোটবুক আমাদের লাগবে, ভিএস কোড লাগবে, গুগল কোলাব লাগবে। আপনারা অলরেডি গুগল কোলাবের সাথে পরিচিত, এখন আপনাদের আমি জুপিটার নোটবুকের সাথে পরিচয় করে দেবো, ভিএস কোডের সাথে পরিচয় করে দেবো। এই তিনটা জিনিস আমার লাগবে ডেটা সায়েন্সের ক্ষেত্রে বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। গিটহাব লাগবে, AWS এটা আমাদের ক্লাউড প্ল্যাটফর্ম, এটা লাগবে। আমরা সার্ভার রিলেটেড কাজ করব, এটার মধ্যে ডেভেলপমেন্টে যাব। ডিবিসি ফ্রেমওয়ার্ক এটা আমাদের লাগবে ট্র্যাকিং করার জন্য, ডেটা ট্র্যাকিং করব ডিবিসি দিয়ে, আমরা গিট দিয়ে ডেটা সেট ট্র্যাকিং করব না। এবং এর বিভিন্ন ট্র্যাকিং বিষয়াদি আছে, এগুলো আমরা যখন কি বলে যখন আমরা কি বলে এটা MLOps করব, সরি কিছু মনে করবেন না, মাঝে মাঝে মুখে কথা আসে তো পেটে থেকে আসতে চায় না সহজে, কিন্তু এগুলো আমার কমন। যাই হোক, আমি ভালো টিচার না, আস্তে আস্তে হওয়ার চেষ্টা করতেছি, দোয়া করবেন। যাই হোক, আমি যখন MLOps করব তখন ডিবিসি আমার কাজে লাগবে, কুকি কাটার কাজে লাগবে, MLflow কাজে লাগবে। তো এনাকোন্ডা এটা কি কারণে কাজে লাগবে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। এছাড়াও আমি ফ্লাক্স এবং ফাস্ট এপিআই যখন যেটা দরকার হয়, এটা ইন্টারফেস, প্রেডিকশন ইন্টারফেস, একটা ওয়েব পেজ বানানোর জন্য বা প্রেডিকশন দেখার জন্য আমরা ফ্লাক্স অথবা ফাস্ট এপিআই ইউজ করবো। এই দুইটা জিনিসই খুব ইউজ হয়। এছাড়াও জাঙ্গো মাঙ্গো এগুলো ইউজ হয়, বা স্টিমলিট, আমরা ওগুলো ইউজ করব না। আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত ফাস্ট এপিআইটাই বেশি চলতেছে, আর ফ্লাক্সও মোটামুটি চলতেছে। এটা একটু ব্যবহার এখন কমে গেছে, ফাস্ট এপিআইটাই বেশি চলতেছে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে বিস্তারিত দেখব। ডকার, কুবারনেটিস এগুলো আমাদের MLOps-এ আসবে। এরপরে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমি একটু আগেই বলেছি জুপিটার নোটবুক, ভিএস কোড, গুগল কোলাব এগুলো আমাদের লাগবে। এছাড়াও আমরা চাইলে ক্যাগেলের মধ্যেও কিন্তু আমরা কোড করতে পারি, কারণ ক্যাগেলের জিপিইউ কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ডাটা ম্যানেজমেন্টের মধ্যে এই যে পান্ডা, আমি এটার কথা বলেছি। তারপরে SQL সম্পর্কে আমরা একটা প্লেলিস্ট করার চেষ্টা করব। আমাদের কোর্সের 80% কভার হয়ে গেলেই আমরা SQL-এ কিছুটা দেখানোর চেষ্টা করব। স্টোরেজ ডিভাইস SQL এখানে দেখাইছি। তারপরে গুগল ক্লাউড স্টোর আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমরা লোকালি কিন্তু ট্যাম্প ইউজ করব। ট্যাম্প ফাইলে কিভাবে আমরা আমাদের ডাটা সেটকে লোকেট করতে পারি বা স্টোর করতে পারি ডিবিসি ট্র্যাকিংয়ের মাধ্যমে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এছাড়াও S3 বাকেটে আমরা ইচ্ছা করলে আমাদের ডাটা সেটকে স্টোর করতে পারি, বা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আমাদের MLOps নিয়ে প্লে লিস্ট করব, কারণ এগুলো সম্পূর্ণই কিসের ব্যাপার, ডেপ্লয়মেন্টের ব্যাপার। ট্র্যাকিং সম্পর্কে তো আমি বললামই। এছাড়াও ডাকসাপে আমি রাখতে পারি, ওখানে MLOps দিয়ে ট্র্যাকিং করতে পারি, MLflow দিয়ে, সরি। তো এখানে আবার ডিবিসি দিয়ে তো আমি ট্র্যাকিং করতে পারি, সেটা বলেছি। ক্লাউড প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করব, AWS SageMaker, তারপরে অ্যাজিওর মেশিন লার্নিং, এটা আসলে অনেক ব্যয়বহুল, আমরা ফ্রিলি করতে পারবো না। যেহেতু আমরা প্রাথমিক ধাপে আছি, সেক্ষেত্রে AWS SageMaker-এ কাজ করব, কারণ এটা ফ্রি ভার্সন। আমাদের একটা ক্রেডিট কার্ড হলেই আমরা এখানে কাজ করতে পারি। এখানে হোস্টিং, ট্রেনিং, ডেপ্লয়মেন্ট মডেলস এগুলা আমরা করতে পারবো। এটা কি বলে দিচ্ছে আবার, ফ্রি ট্রায়াল অপশান। তো এখানে AWS ফ্রি ট্রায়াল নিয়ে আমরা কাজ করতে পারবো। তাছাড়াও আমরা রেন্ডারেও কিন্তু আমাদের যে প্রজেক্ট সেটা ডেপ্লয়মেন্ট করতে পারি। এই হচ্ছে এনভায়রনমেন্ট। তো ডেপ্লয়মেন্ট টুলসগুলো কীরকম, এই যে দেখেন ফাস্ট এপিআই, ফ্লাক্স, জাঙ্গো আসলে আমরা তেমন ইউজ করি না, অনেকেই করে। আমাদের মূল টার্গেট এই দুইটাই থাকবে। তারপরে আমরা কন্টেইনারে ভরবো কিভাবে, কুবারনেটিস নিয়ে কিভাবে কাজ করব, এগুলো আমাদের MLOps আসবে। দেখছেন কতগুলো টুলস চলে আসতেছে। এগুলা মেশিন লার্নিংয়ের পরপরই আমরা MLOps-এর এই টুলগুলা ব্যবহার করা শুরু করব। এরপরে দেখেন ভিজুয়ালাইজেশনের জন্য কি কি লাগে, এগুলো কি আপনারা চিনেন? অবশ্যই চিনেন। এগুলো নিয়ে আপনারা
কাজ করেছেন। তাছাড়া রিপোর্টিংয়ের জন্য ট্যাবলো আমি এই মুহূর্তে টাচ করতেছি না, এখানে আমি ডাটা অ্যানালাইসিস করতে পারি। ট্যাবলো আছে, মঙ্গোডিবি আছে, এগুলার একটা ছোট ছোট প্লে লিস্ট আমি করবো, এর মধ্যে সবগুলোই কভার করব। যাই হোক, ট্রান্সফার বোর্ড আছে, যা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মনিটরিংয়ের জন্য, এগুলা এমএলঅপসের ক্লাসে আসবে অটোমেটিক্যালি, আপনারা চিন্তা করবেন না। এখন এই সমস্ত জানার পরে, অর্থাৎ আমি মেশিন লার্নিং লাইফ সাইকেল, অর্থাৎ মেশিন লার্নিংয়ের এনভায়রনমেন্টটা কীরকম হবে, কী কী টুলস নিয়ে আমি কাজ করব, কিভাবে কাজ করব, এগুলা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে দিলাম। এই মুহূর্তে কিছু এনভায়রনমেন্ট সেট আপ করা প্রয়োজন নাই, অবশ্যই আছে। এখন তো আমার কিছু ইনস্টলেশন দরকার, তো ওইটার কিছু গাইডলাইন আমি আপনাদের দিব। পুরোপুরি এনভায়রনমেন্টটা আমি সেট আপ করে দিতে পারবো না, কারণ আমার অতটা সময় এখন হবে না। আমি গাইডলাইন দিলাম, তো গাইডলাইনটা দিব। দেওয়ার পর যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম আপনারা ফিল করেন, আপনারা কমেন্টে লিখবেন, ওইটা নিয়ে আমি একটু গবেষণা করে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে আমি কিছু এনভায়রনমেন্ট ইনস্টলেশনে চলে যাই। এখানে দেখেন, ইনস্টলেশন করতে হবে আমাদের মেশিন লার্নিংয়ের জন্য অ্যানাকন্ডা, ভিএস কোড, গিট। অ্যানাকন্ডা কি সাপ? কোন একটা সাপ? আসলে অ্যানাকন্ডা এমন একটা জিনিস, এর মধ্যে অনেকগুলো প্যাকেজ অটোমেটিক্যালি এর মধ্যে বিদ্যমান থাকে। আমরা যদি গুগল করি, google.com যদি লিখি, এখানে যদি আমি অ্যানাকন্ডা ডাউনলোড লিখি, তাহলে প্রথম যে অপশানটা আসবে, এখান থেকে আমি ডাউনলোড অপশান পাবো। অ্যাকসেপ্ট অল দিই, এখানে ইমেল চাচ্ছে, এখানে ইমেলটা দিয়ে দিতে হবে, যে কোনো একটা ইমেল আমি দিয়ে দিই। কোনটা দিব? আচ্ছা, এটাই দেই। এটা দিলাম, দেওয়ার পরে এগ্রি করে আমি একটা সাবমিট করে দিলাম। স্ক্রিপ্ট রেজিস্ট্রেশন দিলেও হতো, শুধু শুধু রেজিস্ট্রেশন করলাম। এটা ডাউনলোড মেইলে চলে গেছে বলতেছে। এখানে জিমেলটা নেই, দেখি জিমেল আছে কিনা। না, জিমেলে নেই, অজয় গ্লোবাল। এখানে আমি লিখি, দেখেন এই জায়গাটা ডাউনলোড লিঙ্ক চলে আসছে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমার অ্যানাকন্ডা একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। তো এই জায়গায় আমি ডাউনলোড দিলাম, দেখেন ডাউনলোড হচ্ছে। তো যাই হোক, আমি ডাউনলোড দিচ্ছি না, কারণ আমার ডাউনলোড করা আছে। এখানে কোথায় আছে আমি এখন খুঁজে পাচ্ছি না। অ্যানাকন্ডা এখানে কোথাও না কোথাও আছে অ্যানাকন্ডা। হ্যাঁ, তো অ্যানাকন্ডা ডাউনলোড করার পর সিম্পল ইনস্টল দিবেন, কোনো কঠিন কোনো কাজ না, একদম সিম্পল ইনস্টলেশন। ইনস্টলেশনের পরে আপনি এরকম একটা অপশান পাবেন, অ্যানাকন্ডা প্রমোট। এটাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করতে পারেন। আমি নর্মালি লগ ইন করি, কোনো বিষয় না। তো এখান থেকে আপনি বিভিন্ন কিছুতে প্রবেশ করতে পারবেন। তো আমি অ্যানাকন্ডা বলেছি, এর আগে আমি এনভায়রনমেন্ট জুপিটার নোটবুকের কথা বলেছি, আপনাদের একটু দেখাই। ডেভেলপমেন্ট জুপিটার নোটবুক, ভিএস কোড, গুগল কলাব, এই তিনটা জিনিসে বা ক্যাগেল, এই চারটা জিনিসে আমি কাজ করতে পারি। এতদিন আমি গুগল কলাবে আপনাদের বিভিন্ন ধরনের কোড করিয়ে দেখিয়েছি, কিছু কোড ক্যাগেলেও করিয়ে দেখিয়েছি। আজকে থেকে আমরা জুপিটার নোটবুকে ট্রাই করব। এখানে ঢোকার পরে আমি জুপিটার স্পেস নোটবুক দিয়ে দিব। দেখেন অটোমেটিক্যালি কিন্তু রান হয়ে গেল আমাদের সামনে। এই জায়গাটায় এখন ডেস্কটপের ভিতরে যাই। ডেস্কটপের ভিতরে অনেকগুলো রেপোজিটরি আছে। আমি এই জায়গাটা একটা রেপোজিটরি ক্রিয়েট করি, বা আমি এখান থেকে না করে
আমি নিউতে যাই, নিউতে গিয়ে আমরা ফোল্ডার বানাই। ফোল্ডারের নাম কি দেব? রেপো নিউ আন্ডারস্কোর রেপো, মানে বোঝাইতেছে যে নতুন একটা রেপো, ব্লা ব্লা ব্লা। তো এটার ভিতরে ঢুকে গেলাম। তার মানে আমি যদি ডেস্কটপে যাই, নিউ রেপো নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে কি কিছু আছে? নাই। এখন আমি এই জায়গাটায় একটা কি করব? নোটবুক ক্রিয়েট করব। অর্থাৎ আমি কি করেছি, অ্যানাকোন্ডা প্রমোটে আমি অ্যানাকোন্ডা ইনস্টল করেছি, অ্যানাকোন্ডা ডাউনলোড, অ্যানাকোন্ডা google.com-এ গিয়ে অ্যানাকোন্ডা লিখেছি, ডাউনলোড করেছি, ইনস্টল করেছি। করার পরে এখানে শুধু জুপিটার নোটবুক লিখেছি। এই যে দেখেন জুপিটার নোটবুক লিখে ইন্টার মেরেছি। ইন্টার মারার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই জায়গাটায় ডেস্কটপে ক্লিক করেছি। ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটার নাম হচ্ছে নিউ রিপো, যেটা এখন সম্পূর্ণ খালি। এখন আমি কি করব? এর মধ্যে একটা নোটবুক নিব। নোটবুক নিয়ে ফেললাম, কার্নেল সিলেক্ট, ওকে। এটার নাম রিনেম করে দিই। এটা রিনেম করতে গেলে আমি এভাবে রিনেম করতে পারি। এটার নাম কি দেব? নিউ, আচ্ছা আমি টেস্ট করি, হ্যাঁ, টেস্ট আইপিবি, তারপর এখানে রিনেম করে দিলাম। আমরা যদি এখন এই ফোল্ডারে যাই, এই যে নিউ রিপো, এটা তখন খালি ছিল। এই জায়গাটায় এখন দেখেন টেস্ট নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে জুপিটারের। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে আমাদের কোডগুলা করতে পারবো। তো আমি একটা রেপোজিটরিতে ঢুকি, এখান থেকে ডেস্কটপে গেলাম, নিউ ফোল্ডার 2 নামে এখানে আমি কিছু এই জিনিসটা আমি হুদামিসা করে রাখছি। একটা কাজ করেছিলাম ছোটোখাটো, জাস্ট এক্সেল ফাইলকে আমি আলাদা আলাদা সিলেকশন করেছি ডেটাগুলো নিয়ে আর কি। তো এই জিনিসটা এখানে যে ফাইলগুলো আছে এটাকে কপি করে আমি কি করলাম, কপি করে আমি কোথায় যাব? আমরা ওপেন ডেস্কটপে যাব। এটা তো ওপেন হয়ে গিয়েছে। ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে নিউ রিপোতে যাব। তো নিউ রিপোতে যে টেস্ট ফাইল আছে এই জায়গাটায় আমি পেস্ট করে দেব। দেখেন এখন আমি এই জিনিসটা এখানে পেয়ে গেলাম। তাহলে আমার টেক্সটটার দরকার নেই, এটা রিমুভ করে দিই। আমরা কিভাবে টেস্ট করতে পারি সেটা আমি দেখাইলাম। তো ধরেন আমি এখন এই প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, এই প্রোগ্রামটা আমি এখন করলাম, ধরেন সাপোজ এগুলো আপনি এগুলা কোনো কিছুই না। আমি যখন আপনাকে প্রথম থেকে ধরে ধরে এগুলো করাবো, এগুলো আপনার কাছে একদম পানি ভাত, আর আপনি এগুলো কিছু জানেন। কারণ যদি আপনি আমার পান্ডার প্লেলিস্টটা যদি একটু দেখেন কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়, এটা আমি কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি ওই প্লেলিস্টে। সুতরাং এটা আপনার কাছে কোনো ব্যাপারই না। এখানে কি কি লিখেছি এগুলো আপনি জানবেন। যদি নতুন হয়ে থাকেন আমার ওই প্লেলিস্টটা একটু দেখবেন। তো যাই হোক, টেস্ট এটা কেটে দেই, টেস্টের কোনো কাজ নাই। আমি যদি এখন ফোল্ডারে যাই, দেখেন এই জিনিসটা রয়ে গেছে, আমার টেস্টটা ডিলিট করে দিলাম, ওটা দরকার নেই। একটা ফাইল এখানে হয়ে গেছে। তাহলে আমি অ্যানাকোন্ডা থেকে জুপিটারে কিভাবে যাব জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল, কারণ আমি এটা ভালোভাবে আপনাকে দেখিয়েছি। এখন নেক্সট, তাহলে জুপিটার নোটবুক সম্পর্কে আপনি জেনে গেলেন। এখন ভিএস কোডটা ইনস্টলেশন করতে হবে। ইনস্টলেশনের ফাইলে যাই, দ্বিতীয় কি দেখাইছে? ভিএস কোড। তারপরে কি দেখাইছে? গিট। তাহলে আমরা গিট সম্পর্কে আগে আলোচনা করি, তারপরে ভিএস কোডে যাব, ঠিক আছে? তো গিট ইনস্টলেশন করতে গেলে এই যে গিটের একটা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করতে হবে। এইখান থেকে গেট ডাউনলোড ফর উইন্ডোজ এটা করে নিতে হবে। উইন্ডোজের জন্য আপনি গেট ডাউনলোড করে ইনস্টল করবেন, নর্মালি যেভাবে ইনস্টল করতে হয়। এখানে বেশি কিছু
কঠিন কিছু নেই, ঠিক আছে। তো ইনস্টলেশন আমি দেখাচ্ছি না, এটা বাচ্চা পোলাপানের কাজ, আপনি অবশ্যই পারবেন। ধরেন আপনার গিটও ইনস্টল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আমি এটা কেটে দিলাম, এই কোডটাও আমার এখন দরকার নেই, এটাও কেটে দিলাম। তো এখন আবার আপনি অ্যানাকন্ডা প্রোমোটে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি যে রেপোজিটরিতে আপনি ঢুকতে চান, ধরেন নিউ রিপো, এখানে ক্লিক করতে হবে। আবার বলি, অ্যানাকন্ডাতে যাবেন। অ্যানাকন্ডাতে এখন সি ড্রাইভের অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে, কারণ আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। কিন্তু আপনি এই যে ফোল্ডারের মধ্যে কিছু ফাইল বিদ্যমান, এই ফাইলের মধ্যে ঢুকতে চান। আমি একটু বাড়াই দিই ফাইলগুলো, দাঁড়ান। এখানে যেগুলো আছে সব কপি করে নিয়ে আসি, এক্সেপ্ট কি বাদ দেব, সবই তো দরকার, কপি করে নিয়ে আসি, ঠিক আছে। নিউ রিপোতে পেস্ট করে দিই, স্কিপ। ওকে, দেখেন এখন ফাইলের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, দেখতে একটু ভালো লাগতেছে, তাই না? তো এখন আমি নিউ রিপোতে যাব, গিয়ে এই জায়গাটায় ক্লিক করব। তাহলে এই পাথ, এই জিনিসটার নাম কি পাথ, সি ড্রাইভের ইউজারে অ্যাডমিনিস্ট্রেটর নামে একজন আছে, তার ডেস্কটপের একটা ফাইল নিউ রিপো। এই জিনিসটাকে আমার অ্যানাকন্ডার মধ্যে চিনাই দিতে হবে। আর অ্যানাকন্ডা এমন একটা প্ল্যাটফর্ম, এর মধ্যে কিন্তু সব কিছু বিদ্যমান, আপনার কিন্তু আলাদা করে কিছু করতে হবে না, এর মধ্যে সব কিছু আপনি করতে পারতেছেন। সিএমডির যত কাজ আছে এর মধ্যে আপনি সারতে পারতেছেন। এখন আমি শুধু সিডি লিখে ওই জিনিসটা দিয়ে দেব, ওই পাতটা চিনাই দেব। তার মানে আমি ওই পাতের ভিতরে কি হয়ে যাব, ঢুকে যাব। তাহলে এখানে দেখতেছেন নিউ রিপো চলে আসছে। আগে কিন্তু নিউ রিপো এখানে ছিল না, অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত ছিল। এখন এই সিডি লেখার কারণে কিন্তু ভিতরে আমি ঢুকে গিয়েছি। এখন দেখেন আমার এই জায়গাটায় গিট আমি ইনস্টল করে রেখেছি। আপনিও কি করবেন, শুধু গিটটা ইনস্টল করবেন, আর কিছু না। ওকে, গেল। গিট ইনস্টল করার পরে আরও একটা জিনিস ইনস্টল করতে হবে, ভিএস কোড। আপনি আবার গুগলে যাবেন, গুগলে গিয়ে ভিএস কোড ডাউনলোড দিবেন। সাধারণ ডাউনলোড, কিন্তু এখানে কোনো কঠিন কিছু না, একদম ঘাবড়াবেন না। এই উইন্ডোজের যে ভার্সনটা আছে সেটাকে ডাউনলোড দিয়ে দিবেন। ওকে, ডাউনলোড দেওয়ার পর আপনি ভিএস কোড ইনস্টলেশন করবেন। তাহলে আপনার তিনটা জিনিস এখানে কি হয়ে গেল, ইনস্টলেশন হয়ে গেল। আর আপনি কি করলেন, আপনার নির্দিষ্ট গন্তব্যে অলরেডি ঢুকে পড়েছেন। এখন যেহেতু আপনি ভিএস কোড ইনস্টলেশন করেছেন, এখন আপনি ভিএস কোডে ঢুকতে পারবেন। কিভাবে ঢুকবেন, স্পেস দিবেন, কোড লিখবেন, কোড দিয়ে একটা দশমিক চিহ্ন দিবেন। আবার বলি, আপনি অ্যানাকন্ডায় ঢুকবেন, ঢুকে আপনার নির্দিষ্ট পাতে বা নির্দিষ্ট গন্তব্যে আপনি সিডি লিখে স্পেস দিয়ে নির্দিষ্ট গন্তব্যের নামটা দিয়ে দিবেন। দিয়ে আপনি কোড লিখবেন, একটা স্পেস দিবেন, একটা ফুল স্টপ দিবেন, দিয়ে ইন্টার মেরে দিবেন। দেখি কি হয়, দেখছেন। আমি একটু খেয়াল করবেন, এই ফোল্ডারের ভিতরে যেই সমস্ত জিনিসপাতি রেখেছি সেগুলো অটোমেটিক্যালি কিন্তু আমার ভিএস কোডে দেখাচ্ছে। এটা জাদু না। আপনি অন্যান্য যে সমস্ত টুলসগুলো আছে ওগুলাই কিন্তু এই মজাটা পাবেন না। আপনি এখান থেকে কিন্তু ইচ্ছা করলে অটোমেটিক্যালি কি করতে পারবেন, গিটহাবে অটোমেটিক্যালি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আমরা কমান্ড প্রমোটের মাধ্যমে করব, টার্মিনালের মাধ্যমে করব। তো যাই হোক, আমার ওই কনসেপ্টে আসার আগে এতটুকু আগে বুঝেন, মানে আপনি ফোল্ডারে যা কিছুই রেখেছেন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি আপনি ভিএস কোডে পেয়ে যাচ্ছেন। আর এই ভিএস কোড কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার করা হয়। সুতরাং আপনারা যদি ভিএস কোডে এখনও কাজ করতে আগ্রহী না হন, দয়া করে আগ্রহী হন। আপনারা কোথাও জব করতে গেলে এই জিনিসটা আপনাদের ইউজ করা
জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি চাকরি পেলেও আপনি কিন্তু সুবিধা করতে পারবেন না। সেজন্য এখন থেকে আপনারা ভিএস কোড সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। তো এইটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে আপনারা কাজ করতে পারেন। এখন আমি যাব টার্মিনালে, নিউ টার্মিনালে দেখেন আমি এই রিপোর মধ্যেই তো আছি না? হ্যাঁ, তো এই জায়গাটায় আমি গিট ইনিট, আমি আমার কাজ করার আগে, আমার তো এখানে ইনস্টলেশন করা, তো করতে করতে একটা প্র্যাকটিস হয়ে গেছে, সেজন্য আমি লিখে ফেললাম। আপনারা কিছু মনে করবেন না, আবার মনে পড়লো যে আপনাদের তো এটা বললামই না। তো গিট আমি ইনস্টল করে ফেলেছি, ভিএস কোড ইনস্টল করে ফেলেছি, অ্যানাকন্ডাও করে ফেলেছি। এখন এগুলো পরে আমি দেখলাম, দেখার পরে এখানে গিট ভার্সন নামে একটা অপশন আছে। আমি তো গিট ইনস্টল করছি, আসলে কি ইনস্টল হয়েছে দেখি তো। গিট ভার্সন আমি এখানে ইন্টার মারি, দেখেন আমার এখানে গিট ইনস্টল করেছি বিদায় এই জায়গায় 2.470 উইন্ডোজ 2 এই যে ভার্সনটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা আরেকটু পড়ি, এগুলো কিন্তু আমি গিটহাবে দিয়ে দেব, ঠিক আছে? এই লিঙ্কটাও আমি গিটহাবে দিয়ে দিব। এটা এখনই কপি করে দেই। এগুলা এখন আমি যে নিউ রেপো এই জিনিসটা লিখেছি এখানেই থাকবে। এটা হচ্ছে গিয়া ওয়ান নোট কোড, এখানে আমি ডেটাগুলো রিমুভ করে দিই। এগুলো আমার পার্সোনাল ডেটা, তো এগুলো আমি দিতে চাচ্ছি না, এগুলো রিমুভ করে দিই। ডেটাগুলো দরকার নেই। তো যাই হোক, আপনার শুধু শিখা দরকার, তাই না? এই জিনিসটা আমি এখন এখানে কি করে ফেললাম, দিয়ে দিলাম। এই জায়গাটায় ঢুকলে আপনারা কি করবেন, আমার এই কোডগুলা দেখতে পাবেন এখানে, যেগুলো লিখেছি। তো গিট ভার্সন আমাদের চেক হয়ে গেল, ভিএস কোড ইনস্টল হয়ে গেল দ্বিতীয় ধাপে। এখন কনফিগার গিট ভার্সেস ভিএস কোড, অর্থাৎ ভিএস কোডের মধ্যে গিটটা আমি কনফিগার করব। সবার আগে আমাকে কি করতে হবে, আমি তো এরা কিন্তু পাতে ঢোকার জন্য বলতেছে, আমার দরকার নাই, ওটা আমি করে ফেলেছি। এখন সবার প্রথমে করতে হবে, আমি এটা করেছি, আপনারাও করবেন। গিট কনফিগ এরকম দুইটা দাগ দিবেন, গ্লোবাল ইউজার নেম, আপনার ইউজার নেম, ধরেন আমার নাম সাইলাস হালদার, আমি সাইলাস স্পেস হালদার দিয়েছি। তারপরে দ্বিতীয় ধাপে আপনারা কি করবেন, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেইল, এই জায়গাটায় আপনাদের ইমেইল নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ যে ইমেইল দিয়ে আপনি গিটহাব খুলবেন ওই ইমেইলটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো এই দুইটা কাজ আপনারা করবেন গিট ইনস্টলেশনের পরে, যদি আমার গিট ভার্সন আমি দেখতে পাই। তারপর এই জিনিসটা এসএসকে, এটা ম্যান্ডেটরি না, যদিও রিকমেন্ডেড, কিন্তু এটা অপশনাল, আপনি করলেও করতে পারেন, না করলেও নাই। যদি আমাদের প্রয়োজন পড়ে এটা করব, এখন আমাদের আপাতত দরকার নেই, তবে এই জিনিসটা রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। এখন ইউজ গিট ইন ভিএস কোড, আমি এখানে বেশি কাজ করিনি, গিট ইনস্টল করেছি, এই জিনিসগুলো কনফিগার করেছি, এরপর আর কিছুই করি নাই। এত লেখা দেখে ঘাবড়াবেন না, আমি জাস্ট দিয়ে দিয়েছি, ভবিষ্যতে যদি কাজে লাগে। এখন রিপোজিটরি ক্লোন করতে চাইলে করতে পারেন, আমি এখন করব না, জাস্ট এখানে লিখে দিয়েছি, করা যায়। এখন আসল কাজ, আমাকে গিটহাব অ্যাকাউন্টে ঢুকতে হবে। আমি যদি এই জায়গাটায় গিটহাবে ক্লিক করে লগ ইন অপশন চলে আসবে, আমি ম্যানুয়ালি লিখি github.com। ওকে, দেখেন আমার একটা প্রোফাইল কিন্তু আছে গিটহাবে, কিন্তু আমার একটা প্রোফাইল আছে, অনেকে কমেন্টও করেছে। যাই হোক, তো গিটহাব প্রোফাইলে, এই গিটহাব যে প্রোফাইলটা আছে এখানে আপনাকে আগে লগ ইন করার আগে একটা সাইন আপ করতে হবে।
একটা জিমেইল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আর আমার প্রোফাইলটা একটু দেখাই। এটা হচ্ছে আমার প্রোফাইল। এরকম একটা প্রোফাইল সুন্দর করে আপনারা ক্রিয়েট করবেন। তো যাই হোক, আপনারা গিটহাবে গিয়ে গিটহাব অ্যাকাউন্ট করবেন। এখন আপনি যে রেপোজিটরি এই জায়গাটায় নাম লিখেছেন আপনার লোকাল কম্পিউটারে, রেপোজিটরির নাম হচ্ছে নিউ রেপো, তাই না? এই নিউ রেপো আপনি একটা রেপোজিটরি গিটহাবেও ক্রিয়েট করবেন। অর্থাৎ গিটহাব অ্যাকাউন্ট করেছেন, করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসও ক্রিয়েট করেছেন, এরকম একটা প্রোফাইলও ক্রিয়েট করেছেন। এখন করার পরে আমি হোমে যদি যাই, দেখেন এখানে আমার অনেকগুলা রেপোজিটরি দেখাচ্ছে। এরকম রেপোজিটরি আপনারাও ইন ফিউচারে করবেন। এই লোক মনে হয় হায়ারিং করে, সে আমার এখানে কমেন্ট করেছে, আরও আছে। যাই হোক, এই জায়গাটায় আমরা একটা নিউ রেপোজিটরি করব। আমাদের একটা লোকাল রেপোজিটরি এই জায়গাটায় বিদ্যমান, তাই না? এই জায়গাটায় লোকাল রেপোজিটরি বিদ্যমান, এটা এই জায়গাটায় ডেস্কটপে। আমরা এখন গিটহাবেও আরও একটা রেপোজিটরি করব। এই জায়গাটা ক্লিক করলে আমরা নতুন একটা রেপোজিটরি করতে পারবো। আপনারা শুধু ভিডিওটা দেখবেন না, একটু নিজেরা প্র্যাকটিস করবেন। আমি যেভাবে বলতেছি, দেখেন, দেখে আপনি রেখে দিলেন, পরে কিন্তু আবার ভুলে যাবেন, তা লাভটা কি হলো? বারে বারে দেখতে হবে। আপনি প্রথমবার ভিডিওটা দেখেন ভালো করে, দেখার পরে দ্বিতীয়বার কিন্তু আপনি কাজটা করলে পরে আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এগুলা কোনো বিষয় না, একদম বাচ্চা পোলাপনের কাজ। এই জায়গাটায় আমি নামটা দিয়ে দিলাম, কপি করে রেখেছি। দেখেন অ্যাভেলেবেল আছে, আমারে বলতেছে যে হ্যাঁ এই নামে তুমি আর করো নাই, এটা তোমার জন্য পারফেক্ট। তো মনে রাখবেন, আমি লোকাল যে রেপোজিটরি বানাইছি নিউ রেপো, আর গিটহাবের রেপোজিটরি সেম নেম। তো আমি এটা ক্রিয়েট রেপোজিটরি করে দিলাম। তাহলে এই নামে আমার একটা রেপোজিটরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি কাজটুকু করি। তাহলে আমি একটু সামারি করি কি করলাম। প্রথমে আমি গিট ইনস্টল করলাম, তারপরে অ্যানাকন্ডা ইনস্টল করলাম, ভিএস কোড ইনস্টল করলাম, তারপর গিট ভার্সন চেক করলাম, তারপর গিটহাবে ঢুকলাম। গিটহাবে ঢুকে আমি রেজিস্ট্রেশন করে লগ ইন করলাম, করার পর একটা রেপোজিটরি ক্রিয়েট করেছি। এখন আমি দেখলাম এটার সাথে ওইটার মিল আছে। এই জায়গাটায় এখনও কিন্তু আমি লোকালি আছি, আমি কিন্তু ওই জায়গাটায় পুশপুল কিছু করি নাই। অর্থাৎ গিটহাবের সাথে এখন আমার কোনো কানেকশন নাই, আমি লোকালি আছি। তো এটা কিন্তু একটা রেপোজিটরি, কিন্তু এটা লোকাল। তো এই জায়গাটা কাজ করলেও কিন্তু আমাকে কি করতেছে, কমান্ড প্রমোট ইউজ করতে হচ্ছে। তো সর্বপ্রথম কমান্ড হচ্ছে আমার গিট স্ট্যাটাস, মানে গিটের কি অবস্থান সেটা আমাকে দেখতে হবে। দেখেন এই জায়গায় আমি লিখেছি কিনা আমি জানি না, আমার এখানে গিট ইনিট থেকে শুরু হয়েছে, কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাকে দেখতে হবে গিট স্ট্যাটাস, মানে এটার অবস্থান কি আছে। তো এটা বলতেছে যে আমার এটা গিটের অবস্থায় নাই। তাহলে আমাকে কি করতে হবে, গিট ইনিট, দেখেন নট এ গিট রেপোজিটরি, এটা গিট রেপোজিটরি না বলে আমাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে আমাকে কি করতে হবে, গিট রেপোজিটরি বানাতে হলে আমাকে কি করতে হবে, গিট ইনিট, এই কমান্ডটা আমি এখানে লিখে দিচ্ছি, ভিএস কোডে ইন্টার মারি। তো এখন আমার গিট ইনস্টলেশন হয়ে গেছে। এখন যদি আমি গিট স্ট্যাটাসে যাই, দেখাচ্ছে যে আমার এখানে 3টা ফাইল বিদ্যমান, যেগুলো এখনো কমিট কিছু করিনি। তো সর্বপ্রথম আমাকে যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমি গিট ইনিশিয়ালাইজ করেছি, সেজন্য আমি কমান্ড লিখেছি কি গিট ইনিট করার পরে সে বলল যে ভাইয়া তোমার এই ফোল্ডারটা আমি রেপোজিটরি হিসাবে ব্যাখ্যা করেছি, এখন তুমি নেক্সট কাজ করো। তখন আমি মাস্টার ব্রাঞ্চের মধ্যে গিট স্ট্যাটাস লিখলাম, লেখার পরে সে বলল যে এখনও তোমার এই ফাইলগুলা
এই রেপোজিটরিতে আছে, দুর্ভাগ্যবশত এগুলো তুমি কি করো নাই, কমিট করো নাই। তাহলে আমার ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো আছে, এগুলো আমাকে কি করতে হবে, কমিট করতে হবে। এটা কিন্তু গিটের রুলস, এটা মনে রাখবেন, গিটের রুলস। লোকালি আপনাকে কি করে নিতে হবে, কমিট করে নিতে হবে। কি কি করা লাগে আমি করতেছি আস্তে ধীরে। তা স্ট্যাটাস চেক করার পরে এরকম দেখলাম। তারপর নেক্সট ধাপে আমি দেখে দেখে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার তো মুখস্থ। এর পরবর্তী ধাপ বললো যে বাবা তোমার ইউনিট শেষ, স্ট্যাটাস দেখলা যে এগুলো এগুলো আছে লাল লাল দাগ, ওগুলাকে এখন তোমার কি করতে হবে, এই রেপোজিটরিতে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে এই কমান্ডটা লিখতে হবে। তো আমি লিখে দিলাম গিট অ্যাড, একটা স্পেস দেব, ফুল স্টপ। তাহলে এই যে দেখেন এই লাল অংশটা এই রেপোজিটরিতে কি হয়ে যাবে, অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পরে আবারও আমি গিট স্ট্যাটাস দেখি, তাহলে এগুলো গ্রিন হয়ে গেল, মানে রেপোজিটরিতে অ্যাড হয়ে গেছে কিন্তু এখনো কমিট হয়নি, নো কমিট ইয়েট। বলতেছে যে কমিট করে দাও, কমিট করলে এগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমি একটা ধাপ, অর্থাৎ আমার ধাপ ছিল প্রথমে স্ট্যাটাসে কি ছিল, নো কমিট ইয়েট এবং হচ্ছে অ্যাড করা হয়নি, আমি কি করলাম, অ্যাড করে দিলাম, গিট অ্যাড করে দিলাম। দ্বিতীয় ধাপে অ্যাড করার পরে এরকম গ্রিন সিগন্যাল হয়ে গেছে। আবার স্ট্যাটাস দেখার পরে আবার দেখতেছি, আমি গিট স্ট্যাটাসটা এখানেই লিখে দিই, এটা মিস্টেকলি এখানে লেখা হয়নি। এটা কত, 3। আচ্ছা যাই হোক, এখন ইয়ে করার সময় নাই, আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এই জায়গাটায় গিট কমিট করতে হবে। গিট কমিট করার নিয়ম হচ্ছে গিট কমিট -m, এই জিনিসটা দিতে হবে। দেখেন এই জায়গাটাও কিন্তু সেম লিখেছে, গিট কমিট -m। এই যে দুইটা কোলন আছে এর মধ্যে সেমিকোলন, এটার মধ্যে আপনার একটা কমেন্ট লিখে দিতে হবে। আপনি যা করতেছেন সেটাই লিখে দিবেন। আমি লিখে দিলাম FIRST ফার্স্ট কমিট অ্যাডেড ইন রিপো দিয়ে দিলাম। তাহলে আমার কমিটটা হয়ে যাবে, গিট কমিট -m, তারপরে একটা মেসেজ, ঠিক আছে। তাহলে হয়ে গেল, কয়টা গেছে, 4টা ফাইল আমার রেপোজিটরিতে কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই, তাহলে দেখেন কিছুই কমিট করার মতো নাই, মানে সবগুলো রেপোজিটরিতে একদম ভালোভাবে ইনক্লুড হয়ে গিয়েছে। এখন এই জিনিসটা ক্লাউডে যাওয়ার জন্য রেডি। লোকালে আমি আপাতত অ্যাডজাস্ট করে ফেলেছি রেপোজিটরি, ধরেন আমি এখানে একদম কম্বাইন করে ফেলেছি, কন্টেইনারের ভিতরে মানে একটা বয়মের ভিতরে ঢুকাই ফেলেছি। এখন খালি ঠেলা মারবো, সেটা কই চলে যাবে, গিটহাব রেপোজিটরিতে, মানে ক্লাউডে চলে যাবে। তার আগে আমাকে গিটহাবের সাথে এই যে আমার এই ক্ষুদ্র একটা রেপোজিটরি আছে, এই রেপোজিটরির সাথে এই যে এখানে বিশাল একটা প্ল্যাটফর্ম আছে গিটহাবের রেপোজিটরি এবং আমার এই লোকাল রেপোজিটরি, দুইটার মধ্যে কানেকশন ক্রিয়েট করতে হবে। তো কানেকশন ক্রিয়েট করতে হলে আমার এই ইউআরএলটা কপি করতে হবে। তো এটা কিভাবে করব আপনি দেখেন, আমি OneNote-এ যাই, এখানে দেখেন কমিট হয়ে গেছে। কমিট হওয়ার পরে সে বলল যে রিমোট অ্যাড করতে হবে। তো আমি এই জিনিসটা কপি করে নিলাম, গিট রিমোট অ্যাড অরিজিন। আমার এটা লাগবে না, এটা ইউআরএল যে কোনো একটা ইউআরএল হইলে হবে। আমি গিট এই জিনিসটা শুধু কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন গিট রিমোট অ্যাড অরিজিন, অর্থাৎ ওই অরিজিনের মধ্যে যে রিমোটটা আছে ওই রিমোটের সাথে আমার এই লোকালটা কানেকশন করে দেব, স্পেস দেব। দেওয়ার পরে এই ইউআরএলটা, আমার গিটের ইউআরএলটা কোথায়, এটা রেপোজিটরি না, নিউ রেপো, এই রেপোজিটরিটাকে কপি করে
আমরা কোথায় নিয়ে যাব, এই জায়গাটায় পেস্ট করে ইন্টার মেরে দেব। ইন্টার মেরে দিলে আমার এখন এই রিপোর সাথে লোকাল রিপোর কি হয়ে গেল, একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেল। এখন আমার কি করতে হবে, পুশ করতে হবে, অর্থাৎ এখান থেকে ঠেলা মেরে ওইটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ ওই গিটহাবের মধ্যে এই জায়গাটা কিন্তু এখন খালি, দেখেন এখন কিন্তু আমার কিচ্ছু নাই, একদম খালি। ওই জিনিসটা এটার মধ্যে আমি কি করে দেবো, পুশ করে দেব। তো পুশ করার জন্য আমাকে কি করতে হবে, বলা হয়েছে এরকম কিছু অরিজিন লিখতে হবে। এখানে কি লিখছে, গিটহাব ইউজার নেম রেপোজিটরি নেম পুশ, এই অরিজিন পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা কপি করে নিই। গিট পুশ -u লাগে না, অরিজিন মেইন দিলেই হবে। মেইন যদি না হয় তাহলে মাস্টার দিতে হবে, যে কোনো একটা তো হবেই। দেখি এখানে পেস্ট করলাম, গিট পোস্ট অরিজিন মেইন, ইন্টার মেরে দিলাম। আমরা মাস্টার দিয়ে দেখি, হ্যাঁ মাস্টারে হয়েছে, মেইনে হয়নি। তো যাই হোক, আমরা কি করলাম, ঠেলা মেরে গিটহাবের মধ্যে ঢুকাই দিলাম। আমরা একটু চেক দেই, আমরা যদি এখন গিটহাবে যাই, এখানে তো কিছু নাই না, একটা রিফ্রেশ যদি দেই তাহলে দেখেন, এই যে দেখেন সব কিছু চলে আসছে। একটা দুইটা ফাইল ছিল না, এই জায়গাটা কয়টা ফাইল ছিল, একটা দুইটা ফাইল। এভাবে আমরা গিটে কি করব, পুশ করব। দেখেন আমরা পুশ করেছি। এখন এটাকে কিন্তু আমরা পুশ করে এই জায়গাটা ঢুকাই দিছি, অর্থাৎ আমাদের এই গিটহাবের মধ্যে জিনিসটা চলে আসছে। একজন ওয়াচিং, আমি দেখতেছি, এই আর কি। এখন এটাকে কিন্তু আমরা পুল করে নিয়ে আসতে পারি। আমি আসলে বিস্তারিত এখানে গিটহাব সম্পর্কে আরও বিস্তারিত এখন বলতে পারতাম, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদের কাজ চালানোর জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন চাইলে আপনি কিন্তু ক্লোন করে আবার একই জিনিস আপনার লোকালে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে গিট ক্লোন দিয়ে রেপোজিটরির যে ইয়াটা থাকবে, ইউআরএলটা থাকবে, ধরেন আমি গিট ক্লোন দিলাম, ক্লোন দিয়ে এখানে গিট ক্লোন দিলাম। এখন যে নামটা আপনি এর ভিতরে ঢুকাইতে চান, ইউআরএলটা শুধু কপি করে আনলেই হবে। ধরেন আমি এই প্রজেক্ট ইলেকট্রনিক ডিভাইস, এই পুরা ফাইলগুলোকে আমি ক্লোন করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ওই জিনিসটা নিয়ে আসতে পারবো, আমার লোকাল ড্রাইভে নিয়ে এসে কাজ করে আবার পুশ করে দিতে পারবো। শুধুমাত্র গিট ক্লোন আর ইউআরএল, আর কিছু না। আমি জিনিসটা দেখাচ্ছি না, বলে দিচ্ছি। গিট ক্লোন ইউআরএলটা দিয়ে এন্টার মারলেই আমার লোকালে সেটা কপি হয়ে যাবে। আবার আমি কাজ করে সেমভাবে যদি আমি গিট পুশ অরিজিন মেইন দেই, সরি মেইন না মাস্টার দেই, তাহলে এটা আবার জায়গা মতো চলে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমি ব্রাঞ্চ কাটা, কিভাবে ভার্জন কন্ট্রোল নিয়ে কাজ করতে হয়, এত ডিটেলসে আমি আলোচনা করিনি। এর মধ্যে অনেক কিছু আছে। আমি আমার এমএল অ্যাপস যখন জার্নি শুরু করব বা ওইটা নিয়ে যখন বিস্তারিত বলবো, তখন এগুলা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমার প্রাথমিক ধারণাটা দেওয়া দরকার ছিল গিটহাব সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, আমাদের ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে, যেহেতু রেপোজিটরিতে আমরা সব কিছু রাখবো। ঠিক আছে, সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু আমার কাজে লাগে। তবু একটু বলে দেই, এই জায়গাটায় কিন্তু আমি আজকে কাজ করলাম, আবার কালকে কাজ করতেছি, তারপরের দিন কাজ করতেছি, এরকম করে করে কিন্তু আমি প্রতিদিন কাজ করতে পারবো। যদি কোনো ডেটা মুছে যায় বা কোনো একটা গলত চলে আসে, আমরা কিন্তু আগের ডেটায় গিয়ে আবার কাজ শুরু করতে পারবো। এখানে কিন্তু আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, একসাথে অনেকে কোলাবোরেট করে কাজ করতে পারি। এটাই কিন্তু আমাদের এই জায়গাটার সুবিধা। এখানে আমরা ইচ্ছামতো কমিট করতে পারি এবং আমাদের লোকালে নিয়ে এসে কাজ করে আবার পুশ করতে পারি।
সেক্ষেত্রে বিভিন্নজন যখন পুশ করবে আমাদের একটা বড় একটা জায়গা হয়ে যাবে এই রেপোজিটরির মধ্যে। তো যাই হোক, আজকে আমি আমার এই আলোচনায় এনভায়রনমেন্টে কিভাবে কাজ করব, কিভাবে ক্রিয়েট করব বিস্তারিত তুলে ধরেছি। এই ভিডিও আপনাদের আশা করি কাজে লাগবে। আর আপনারা আমার এই জার্নিতে আমাকে দয়া করে হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, লাইক দিবেন, কমেন্ট করবেন, তবে আমার ভালো লাগবে, দেখে শান্তি আসবে, আর আমি অনেক অনেক ভিডিও বানাবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার সাথে সাথেই থাকবেন। ধন্যবাদ।